নিখাদ জবানবন্দি গাওয়া, জবানের নাম বাংলায় আমার মার মুখ থেকে পাওয়া। আমার জন্ম হয়তো বৌদ্ধ গানের চর্চা থেকে, হয়তো কৃষ্ণ কীর্তন কিংবা পদাবলী সুর মেখে আমার মা বা পিসিমা গাইত ঘুম পাড়াইয়া গান। বেহুলার সাথে আজও চলেছি অনন্ত ভাষায়, চলেছি আমিও রামপ্রসাদার আলাওয়ে পর করে, যেখানে আলো গায় জয়দেব শোনে আর কেঁদে মরে। এভাবেই আমি নারীর টানে বাংলা সূত্রে বাংলা, বাংলা আমার ফাতেমা বিবি, বাংলা আমার রাধা। আমার বাংলা বরাক থেকে ব্রহ্মপুত্র দেখায়, মণিপুর থেকে হাফলং হয়ে নিজ পাহাড়ে রেখায়। বিহু কামরূপী রাইহার বায় আমার বাংলা দোলে, বজ্রে বাজছে ঈশানী আমার অন্য এক ভূগোলে। ঈশানীর নাম রেখেছে বাংলা, ঈশান জগন্ময়। ভাষার সঙ্গে করেছিল যারা মৃত্যুর বিনিময়। 19 জন্ম দিয়েছে শুধু আমায় দিয়েছে ভাষা, যে ভাষায় আমার রমণ মরণ ফুটপাত বাড়ি বাসা। মেহের চালিকা মেরেছিল আর মারলি মোদের পুলিশ, জানবে তোর জবান দেবে না ইতিহাসে চোখ খুলিস। 21 তো সেই আকাশ, 19 ধ্রুব তারা হয়ে যাবে। চোর দিব্যে ঠোঁট দুটো ফাঁক হয়েই বাংলা বলে। যতই বিশ্ব রাষ্ট্র ধর্ম নিপীড়িত হয় দাও, ভাষা তো দেব না, ভালোবাসা না, শুধু ঘেন্নাই না। ঘেন্না রাগ অনুরাগ কান্না নিজের ভাষায় সামলাই। ভাষাই আমার ভিটে মাটি দেশ, আমার ভাষাটা বাংলাই। 1961 সালে যখন সারা ভারত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালন করছিল, তখন কবিপক্ষে আসামে শিলচরে 11 জন তরুণ তরুণী সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষার মান বাঁচাতে, তার প্রতি সম্মান জানান তাদের প্রতি রক্ত দিয়ে। বাংলার মাটি
1874 সালে বাংলা প্রথম বিভক্ত হয়। 1919 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণের সময় বাংলা থেকে সিলেটে বিলুপ্ত করার বেদনায় লিখেন, মমতালীন কালস্রোতে বাংলা রাষ্ট্র সীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি, ভারতের আপন পূর্ণ হাতে বাঙালির হৃদয়ের সাথে বাণী মান্য দিয়া বাঁধে তব হীরা, সে বাঁধনে চিরদিন তরে তব কাছে বাংলার আশীর্বাদ রাখা আছে। যে জাতিকে সমগ্র বিশ্ববাসী সম্মান করে মাতৃভাষা বাংলা অর্জনের জন্য, আজ সে জাতির সন্তান আবারও নিজের মাটিতে মিশে যাবে বাংলা ব্যতীত আওয়াজ না তুলতে পারায়। সেদিনের মতো আর কেউ করছে ওঠে না, যখন জীবনের টান ভিন বেশি স্রোতে, কিন্তু অন্তরে বাংলার ঢেউ। ভাষা শিখেছি আমি জন্মের প্রথম গ্রহে, অ আ মা। আর সেই মায়ের ভাষা কেড়ে নিতে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিল তোমরা, আমার পূর্বপুরুষরা অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। বন্দি পায়ের শিকল ছেড়ে তারা দুঃখ পাওয়াকে ফিরে লেগেছিল সমুদ্রলয় আছে মাতৃভাষা প্রতিষ্ঠা করবে বলে। আজ আমরা স্বাধীন, আমাদের ভাষা স্বাধীন, বিশ্বায়নের জলোচ্ছ্বাসে পুরো পৃথিবী আমাদের বাসস্থান। কিন্তু
উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু এই সমৃদ্ধির বিনিময়ে দলে দলে বাঙালি আশাটা অসময়ের সমাজ মেনে নিতে পারে। তাই 1947 সালে যখন দেশ ভাগ হয়, তখন আসামের নেতৃত্ব থেকে দাবি করা হয় যেন বাংলার অংশগুলো, বিশেষ করে বৃহত্তর সিলেট জেলা যেন আবার পূর্ব বাংলায় অর্থাৎ পশ্চিম পাকিস্তানের অংশ হয়। কেননা গোয়ালপাড়ের অসমীয়াকরণ যে সহজেই করা যাবে সে ব্যাপারে তারা আশ্বস্ত ছিল। তাই গণভোট আয়োজন করে সিলেট জেলাকে ঠেলে দেওয়া হল পূর্ব পাকিস্তান। কাছাড় এবং গোয়ালপাড়া আসামের থেকে গেল। মায়ের অপমান সইতে পারে কোন সন্তান? পরাধীনতার গ্লানি অপর নিশি তাকে দগ্ধ করে, কিন্তু তারও চেয়ে বেশি যন্ত্রণা দেয় স্বদেশবাসীর অন্তঃপরানুকরণ, বিদেশির বদলে হন। যে তোমারে দূরে রাখে নিত্য ঘৃণা করে, হেমর স্বদেশ মোরা তারই কাছে ঘিরি সম্মানের তরে পরি তারই দেশ। বিদেশে জানে না তোরে, অনাদরে তাই করে অপমান, মোরা তারই নিচে থাকি, যোগ দিতে চাই আপন সন্তান। তোমার যা দৈন্য মাত তাই ভূষণ মোর, কেন তাহা ভুলি? পরধনের ঠিক গল্প করি করজোর, ধরি ভিক্ষা ছুরি। মাটি তুই পরে রে, কথা তোর ঘরে
যে সমস্ত মুসলমান কৃষকেরা ময়মনসিংহ থেকে ওখানে এসেছিলেন এদের বলা হয়, তোমরা যদি শান্তিতে এখানে বসবাস করতে চাও তবে অসমীয়াকে নিজের ভাষা হিসেবে মেনে নিতে হবে। তার সুবাদে 1951 সালের জনগণনায় আসামে অসমীয়া ভাষী জনসংখ্যা 57% দিয়ে দাঁড়ায়। ওদিকে পূর্ব পাকিস্তানে উর্দুকে একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা আরম্ভ করে। এই যে ভাই শুনেছ, সারা পাকিস্তান নাকি এবার একটাই রাষ্ট্রভাষা হবে, কিন্তু তা কি করে সম্ভব হয়? পূর্ব পাকিস্তানে কি আর উর্দু চলে? আমরা কি এবার মাতৃভাষায় না ভেবে সেই পশ্চিমের ভাষায় ভাবতে ও চিন্তা করতে শুরু করবো? প্রতিবাদ চাই ভাই, প্রতিবাদ। কারণ ভাষা হারালে আমরা অস্তিত্ব হারাবো। 1947 সালে ভারত বিভাজনের ফলে একটি নতুন দেশের জন্ম হয়, যার নাম পাকিস্তান। কিন্তু যদি পাকিস্তানের কথা বলি তবে সেখানে দেখা যায় আরো দুটি ভাগ। ভারতের পূর্বে থাকা পূর্ব পাকিস্তান ও পশ্চিম প্রান্তে পশ্চিম পাকিস্তান। কি আশ্চর্য বিষয়! নবগঠিত একটি দেশের মাঝখানে ভারতবর্ষ আর তার দুই প্রান্তে থাকা পূর্ব পশ্চিম পাকিস্তানে মিল ছিল শুধু ধর্মে, মিল ছিল না ভাষার, মিল ছিল না মন মানসিকতার বা জীবন ধারণে। ক্ষমতাধর পশ্চিম পাকিস্তান অচিরেই ঘোষণা করল যে উর্দু বিভাগে সম্পূর্ণ পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা। স্বাভাবিকভাবে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মধ্যে এ নিয়ে বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদ আরম্ভ হয় 1947-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে। পাকিস্তানের পার্লামেন্টে তিনি প্রথম দাবি জানান কুমিল্লা থেকে নির্বাচিত সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত। কিন্তু বাঙালিদের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে ধূলিসাৎ করে দিয়ে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের মার্চ মাসে ঘোষণা করেন যে সারা দেশের জন্য একমাত্র সরকারি ভাষা হবে উর্দু। এরপরে শেখ মুজিবুর রহমান সহ বহু নেতাদের নেতৃত্বে গণ আন্দোলন শুরু হয়। মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুর পর প্রধানমন্ত্রী নিরাপদ আলী খান বাংলার মানুষদের জন্য জঘন্য প্রস্তাব দিল, যাতে বলা হয়েছে বাংলা মান্যতা পাবে তখন যদি ভাষাটা আরবি হরফে লেখা হয়। এর মধ্যে লিয়াকত আলী আকস্মিক মৃত্যুর পর নতুন প্রধানমন্ত্রী খাজা নিজামুদ্দিন আবার সে উর্দুকেই একমাত্র সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা করেন 1952 সালে। ভাষার খারাপ রাজধানী ঢাকার রাজপথে শহীদ হওয়ার অভিযোগ। সেদিন ওপার বাংলা উত্তাল হয়েছিল ভাষা আন্দোলন। রক্তাক্ত হয়েছিল রাজপথ থেকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ পর্যন্ত। আকাশে ছিল ঝড়ের পাখের গান, যেন বসন্তের বজ্রমিত ঘোষ। রাজপথে শাসকের ভারী বুটের শব্দ, বাতাসে বারুদের কণ্ঠ। 21শে ফেব্রুয়ারি সেই রক্তাক্ত দিনটিতে 144 ধারা অবমাননা করার অবস্থাতে পুলিশ ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। শহীদের রক্তে রাঙা হল ঢাকার রাজপথ। প্রাণ গেল রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার ও আরো অনেকে। আহত হলেন 100 জনেরও বেশি।
শুরু হয় টিআরএসের দ্বারা নিপীড়ন। তবে আন্দোলন সম্পূর্ণ হয়েছিল বেলা 2:30 নাগাদ কাটিগড়া থেকে রজত চট্টোপাধ্যায়কে হাত করা করিয়ে পুলিশের ভাড়া করা একটি বেডফোর্ড গাড়ি শিলচর রেল স্টেশনের সামনে এসে পৌঁছলে সমবেত সত্যাগ্রহীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের গাড়িটি সেখানেই থেমে যায়। বন্দী সত্যাগ্রহীরাও পুলিশের গাড়ি থেকে নেমে পড়ে। পৃথিবীর সর্বপ্রথম মহিলা ভাষা শহীদ হয় কিশোরী কমলা ভট্টাচার্য। ধন্যবাদ।
অপূর্ব